আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা সংবিধান টপিকটা শুরু করব এবং সংবিধানের শুধুমাত্র তৈরির ইতিহাসটা পড়ব আজকে। সেক্ষেত্রে আমাদের প্রথমে জানতে হবে সংবিধান কাকে বলে। সংবিধানের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কনস্টিটিউশন। এরিস্টটলের মধ্যে কনস্টিটিউশন ইজ দ্য ওয়ে অফ লাইফ দ্য স্টেট হ্যাজ চুজেন ইটসেলফ। অর্থাৎ সংবিধান হচ্ছে কোনো দেশের সর্বোচ্চ আইন বা মৌলিক আইন। সংবিধান হচ্ছে প্রধানত দুই প্রকার, একটি হচ্ছে লিখিত, অন্যটি হচ্ছে অলিখিত। লিখিত পৃথিবীর প্রথম লিখিত সংবিধান হচ্ছে যুক্তরাষ্ট্রের সংবিধান এবং দ্বিতীয় লিখিত সংবিধান হচ্ছে ফ্রান্সের সংবিধান। আমাদের অলিখিত সংবিধানের উদাহরণ হিসাবে দেখতে পারি ব্রিটেন, নিউজিল্যান্ড, সৌদি আরব, ইসরায়েল। এগুলো উদাহরণ হিসাবে মনে রাখতে হবে। পরবর্তীতে আমরা দেখতে পারি পরিবর্তনীয় ভিত্তিতে দুই প্রকার, দুষ্পরিবর্তনীয় এবং সুপরিবর্তনীয়। আমাদের বাংলাদেশের সংবিধান হচ্ছে দুষ্পরিবর্তনীয়। পৃথিবীর সবচেয়ে প্রাচীন ও ছোট সংবিধান কোনটি? আমাদের প্রাচীন এবং ছোট সংবিধান হচ্ছে যুক্তরাষ্ট্রের সংবিধান। এখানে যুক্তরাষ্ট্রের সংবিধানের 7টি অনুচ্ছেদ এবং 27টি হলো সংশোধনী। এরপর বৃহত্তম সংবিধান কোনটি পৃথিবীতে? ভারতের ক্ষেত্রে হচ্ছে 395টি অনুচ্ছেদ এবং 104টি হচ্ছে আমাদের সংশোধনী। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে হচ্ছে আমাদের 153টি অনুচ্ছেদ এবং আমাদের হচ্ছে 17টি সংশোধনী। আমাদের বাংলাদেশ, এখানে মনে রাখতে হবে আমাদের পুরো জাতিতে পুরো পৃথিবীতে দুটি জাতির ক্ষেত্রে অন্তর্বর্তী সংবিধান রয়েছে। একটি হচ্ছে আমাদের যুক্তরাষ্ট্র, অন্যটি বাংলাদেশ। এই যে বাংলাদেশের সংবিধান প্রণয়নের সময় অনুসরণ করা হয়েছে ভারত এবং হচ্ছে যুক্তরাষ্ট্রের সংবিধানকে অনুসরণে বাংলাদেশের সংবিধান তৈরি করা হয়েছে। অন্তর্বর্তী সংবিধান বলতে কি বুঝি? বাংলাদেশ স্বাধীনতার ঘোষণা, সনদ ও অস্থায়ী সাংবিধানিক আদেশকে অন্তর্বর্তী সংবিধান বলা হয়। অন্তর্বর্তী সংবিধান বাংলাদেশের ক্ষেত্রে হচ্ছে দুটি। প্রথম সংবিধান হচ্ছে 26শে মার্চ 1971 থেকে 10 এপ্রিল 1971 পর্যন্ত। এটা হলো আমাদের প্রথম অন্তর্বর্তী সংবিধান। দ্বিতীয় অন্তর্বর্তী সংবিধানের ডেটটা আমরা মনে রাখবো 11 জানুয়ারি 1972 থেকে আমাদের হচ্ছে 16ই ডিসেম্বর 1972 পর্যন্ত। আর হচ্ছে আমাদের অন্য একটা কি বললাম, যেটা অন্তর্বর্তী সংবিধান রয়েছে যুক্তরাষ্ট্র। এই যে বাংলাদেশ স্বাধীনতা ঘোষণার স্বাধীনতার রচয়িতার নামটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, মনে রাখতে হবে, ব্যারিস্টার আমিরুল ইসলাম। এরপর আমরা আসি অস্থায়ী সাংবিধানিক আদেশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদেশে অস্থায়ী সাংবিধানিক আদেশ জারি করেন কিন্তু 11 জানুয়ারি 1972 সাল। এবং গণপরিষদের যে আদেশ, সেটা হচ্ছে রাষ্ট্রপতি আবু সাঈদ চৌধুরী আদেশ জারি করেন। গণপরিষদ আদেশ জারি করেন 22 মার্চ 1972 সালে। এটা কে করেছেন? এটা হচ্ছে রাষ্ট্রপতি আবু সাঈদ চৌধুরী। এরপর হচ্ছে এই যে আদেশটাই গেজেট আকারে প্রকাশিত করা হয় ঠিক তার পরবর্তী দিন 23 মার্চ 1972 সালে। এখন আমি এখানে বারবার একটা টার্ম ইউজ করতেছি, গণপরিষদ। এই যে গণপরিষদ। এখন এই গণপরিষদ বলতে কি বোঝায়? গণপরিষদ বলতে বোঝায় আমাদের 1970 সালের 7 ডিসেম্বর থেকে 1970 সালের 7 ডিসেম্বর থেকে 1971 সালের 1
মার্চে পর্যন্ত যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে জাতীয় পরিষদের 169, মনে রাখতে হবে, সংখ্যাগুলো মনে রাখতে হবে, 169 জন জাতীয় পরিষদের 169 জন এবং প্রাদেশিক পরিষদের হচ্ছে 300 জন নিয়ে, অর্থাৎ এই টোটাল সামেশন কত আসে আমার 469 জন। এই 469 জন সদস্য নিয়ে যে পরিষদ গঠিত হয় সেটি হচ্ছে আমাদের, যে পরিষদ গঠিত হয় সেই পরিষদকে গণপরিষদ বলে। অর্থাৎ গণপরিষদের সদস্য ছিল কতজন আমাদের? 469 জন। এখন গণপরিষদ গঠনের ডেটটা হচ্ছে আমাদের 10 এপ্রিল 1972 সাল। এখান থেকে সদস্যপদ হারায় কিন্তু কয়েকজন, এই যে 469 জন, এই 469 থেকে 66 জন আমার সদস্যপদ হারায়। এখন আমরা দেখি কিভাবে সদস্যপদ হারায়। প্রথমে আমরা দেখলাম কি আমাদের প্রথমে হচ্ছে জাতীয় পরিষদ নির্বাচনে সদস্য ছিল 169 যোগ প্রাদেশিক ছিল 300, সেখানে আসলো আমার 469, কিন্তু আমার 66 জন পদ হারায়। কিভাবে হারায়? মারা যায় হচ্ছে 12 জন, 12 জন। এরপর পাকিস্তান চলে যায় হচ্ছে 2 জন, এবং আমার পাকিস্তান চলে যাওয়ার পর ফরেন মানে উচ্চপদস্থ হন হচ্ছে 1 জন, লিখলাম না, উচ্চপদস্থ হয় 1 জন, চলমান আইনে আটকে যায় হচ্ছে আমার 5 জন, এবং আওয়ামী লীগ থেকে বহিষ্কার হয় আমার 46 জন। তাহলে চলে গেল কজন? 66 জন। আমার চলে যাওয়ার পর এই যে 66 জন চলে যাওয়ার পর আমার সংখ্যা থাকে কত? আমার 403 জন। এই 403 জন নিয়েই আমাদের গণপরিষদের প্রথম অধিবেশন হয়, গণপরিষদের মোট সদস্য হয়। এই প্রথম অধিবেশন হয়, আমরা পড়লাম প্রথমেই 10 এপ্রিল 1972 সাল। এখানে আমাদের সভাপতিত্ব করেন হচ্ছে মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ। এরপর প্রথম স্পিকার ছিল শাহ আব্দুল হামিদ এবং প্রথম ডেপুটি স্পিকার মোহাম্মদুল্লাহ। এই নাম তিনটা অবশ্যই খুব ভালোভাবে মনে রাখতে হবে। সভাপতি হন মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ, প্রথম স্পিকার হন শাহ আব্দুল হামিদ, প্রথম ডেপুটি স্পিকার হন মোহাম্মদুল্লাহ। আর সদস্য কিন্তু আমাদের এই 403 জন। এরপর আসি আমাদের হচ্ছে সংবিধান রচনা কমিটিতে। কি আমাদের হেডলাইনটা লিখে ফেলি, সংবিধান রচনা কমিটি। এখানে হচ্ছে আমাদের গঠন হয় 11 এপ্রিল 1972 সালে, এবং সদস্য হচ্ছে আমার 34 জন। এই 34 জনের মধ্যে আওয়ামী লীগ হচ্ছে আওয়ামী হচ্ছে 33 জন, এবং একজন হচ্ছে আওয়ামী বহির্ভূত একজন, সে হলো কে? সুরঞ্জিত সেনগুপ্ত। সুরঞ্জিত সেনগুপ্ত। এরপর হচ্ছে আমাদের কমিটির প্রধান ছিলেন হচ্ছে ডক্টর কামাল হোসেন। কমিটির প্রধান হচ্ছেন আমাদের ডক্টর কামাল হোসেন। এরপর হচ্ছে আমাদের একমাত্র মহিলা ছিল কে? একমাত্র মহিলা ছিল বেগম রাজিয়া বানু, সংক্ষেপে হচ্ছে বেরাবা বলা হয়, বেগম রাজিয়া বানু, এটা মনে রাখলেই হবে। এরপর হচ্ছে গণপরিষদের খসড়া সংবিধান, যে উত্থান এবং হচ্ছে গৃহীত স্বাক্ষর কার্যকর, খুবই গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন এখান থেকে আসে। গণপরিষদের খসড়া সংবিধান উত্থান করা হয় 12 অক্টোবর
উত্থান করা হয়, প্রথম থেকে আমি বলি, উত্থান করা হয় 12ই অক্টোবর 1972 সালে, গৃহীত হয় খসড়া সংবিধান উত্থান করা হয় 12ই অক্টোবর 1972 সালে, গৃহীত হয় 4 নভেম্বর 1972 সালে, যেটা আমাদের সংবিধান দিবস হিসাবে পালন করা হয় 4 নভেম্বর 1972 সাল। এটা আমাদের কি সংবিধান দিবস, ঠিক আছে, এটা আমাদের সংবিধান দিবস। এবং খসড়া সংবিধানে স্বাক্ষর করা হয় কবে? 14ই ডিসেম্বর 1972 এবং কার্যকর করা হয় 16ই ডিসেম্বর 1972। তাহলে আমরা একটা মনে রাখার কৌশল করি, আমাদের হচ্ছে ONDD, একটু স্পেস নিয়ে আমরা করি তাহলে আমাদের সহজ হবে বুঝতে। ONDD, ও থেকে হচ্ছে অক্টোবর, এন থেকে হচ্ছে নভেম্বর, ডি থেকে হচ্ছে আমার ডিসেম্বর, সেম। এটা কিন্তু হোলটা হচ্ছে আমার 1972। এখন আসি অক্টোবরের হচ্ছে আমার 12 তারিখ, 12 তারিখ হচ্ছে উত্থান, অর্থাৎ 12ই অক্টোবর 1972 আমার খসড়া সংবিধান উত্থান হয়। এবং হচ্ছে নভেম্বরের হচ্ছে 4 তারিখ, যেটা আমার সংবিধান দিবস হিসেবে পালিত হয়, এটা হচ্ছে আমার গৃহীত হয়। অর্থাৎ এই 4 নভেম্বর 1972, এই যে 4 নভেম্বর 1972 গৃহীত হয় আমার খসড়া সংবিধান। এরপর এলো কি ONDD, এখানে আসে 14 তারিখ। 14 তারিখ আমার হয় কি, আমি স্বাক্ষর করি হচ্ছে, অর্থাৎ খসড়া সংবিধান স্বাক্ষরিত হয় হচ্ছে 14ই ডিসেম্বর 1972 সাল। এরপর আসে কি আমার 16ই ডিসেম্বর হয় কি, কার্যকর হয় আমার এই যে খসড়া সংবিধানটা, কার্যকর হয় হচ্ছে 16ই ডিসেম্বর কার্যকর হয়। অর্থাৎ আমি মনে রাখতে পারি ONDD উগরি শাখা, ONDD উগরি শাখা, অর্থাৎ হচ্ছে উত্থান, গৃহীত, স্বাক্ষর, কার্যকর, ONDD। এবং আমার তারিখটা মনে রাখতে হবে অবশ্যই, 12ই অক্টোবর, 4 নভেম্বর, 14ই ডিসেম্বর, 16ই ডিসেম্বর হয়ে গেল। এরপর আমাদের হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ নাম্বারিং আমরা দেখতেছি। এই হচ্ছে আমাদের সংক্ষিপ্ত ইতিহাস সংবিধান রচনার। এর মধ্যে কিছু ব্যক্তিত্ব আছে গুরুত্বপূর্ণ, এগুলো আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ দেখব। শুধুমাত্র কয়েকটা সংখ্যা আমরা মনে রাখবো, সেই সংখ্যাগুলো আমি বলে দিচ্ছি। সংবিধানের কিছু সংখ্যা গুরুত্ব রয়েছে, যেমন হচ্ছে 1 আমাদের একটি প্রস্তাবনা, 2 হচ্ছে সংবিধানের ভাষা হচ্ছে 2টি, একটি হচ্ছে বাংলা, অন্যটি ইংরেজি। 4 নং হচ্ছে 4 হচ্ছে আমাদের সংবিধানের মূলনীতি হচ্ছে 4টি, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। এরপর আসে 7, সংবিধানের তফসিল হচ্ছে 7টি। 11 হচ্ছে সংবিধানের ভাগ হচ্ছে 11টি। 12 হচ্ছে সংবিধানের বৈশিষ্ট্য হচ্ছে 12টি। 17 হচ্ছে সংবিধানের সংশোধনী হচ্ছে 17টি। 33 হচ্ছে সংবিধান প্রণয়নে আওয়ামী লীগ সদস্য হচ্ছে 33। 34 হচ্ছে সংবিধান প্রণয়ন কমিটির সদস্য সংখ্যা 34। 71 হচ্ছে সংবিধান প্রণয়ন কমিটির বৈঠক। 73 হচ্ছে গণপরিষদে উত্থিত খসড়া সংবিধানের পৃষ্ঠা। এরপর 93 এই সংখ্যাটা খুব বেশি ইম্পর্টেন্টভাবে মনে রাখবেন, হস্তলিখিত সংবিধান পাতার সংখ্যা। কি হস্তলিখিত সংবিধানের পাতার সংখ্যা হচ্ছে 93। হস্তলিখিত পাতার সংখ্যা সংবিধান 93টি। এই যে প্রথম হচ্ছে একটি প্রস্তাবনা, 2টি ভাষা, 4টি মূলনীতি, 7টি সংশোধনী, 11টি ভাগ, 12টি বৈশিষ্ট্য, 17টি সংশোধনী, 33টি হচ্ছে আওয়ামী লীগ সদস্য, 34 হচ্ছে মোট সদস্য, 71 হচ্ছে আমাদের সংবিধান প্রণয়ন কমিটির বৈঠক, 73 হচ্ছে গণপরিষদে উত্থিত খসড়া সংবিধান পৃষ্ঠা, আর 93 হচ্ছে হস্তলিখিত সংবিধানের পাতার সংখ্যা। এরপর আসি আমার পরবর্তী সংখ্যা হচ্ছে 109। এই 109 হচ্ছে হস্তলিখিত সংবিধানের স্বাক্ষর সহ পাতার সংখ্যা। হস্তলিখিত
সংবিধানে স্বাক্ষর সহ পাতার সংখ্যা 120 হচ্ছে আমার জরুরি অবস্থায় সর্বোচ্চ মেয়াদ 120 দিন, জরুরি অবস্থায় সর্বোচ্চ মেয়াদ 120 দিন। 153 হচ্ছে সংবিধানের অনুচ্ছেদ সংখ্যা। 399 হচ্ছে আমাদের হস্তলিখিত মূল সংবিধানের স্বাক্ষর এবং 403 হচ্ছে গণপরিষদের সংখ্যা, সদস্য সংখ্যা। এবং হচ্ছে আমাদের বয়সের বিষয়টা আমরা দেখি। বয়সের যোগ্যতা 18 বছর, 18 বছর হলে ভোটার হওয়ার যোগ্যতা হবে। 25 বছর বয়সে সংসদ সদস্য প্রধানমন্ত্রী হওয়ার সর্বনিম্ন বয়স হবে। 35 বছর বয়সে রাষ্ট্রপতি হওয়ার সর্বনিম্ন বয়স হবে। 65 বছরে পিএসসির চেয়ারম্যান ও সদস্যদের অবসর গ্রহণের বয়স হবে এবং 67 বছর বয়সে সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার বয়স হবে। এই হলো আমার বয়সের বিষয়টা আমি যদি আবারও বলে দিচ্ছি, 18 বছরে ভোটার হওয়ার যোগ্যতা, 25 বছর বয়সে সংসদ সদস্য এবং প্রধানমন্ত্রী হওয়ার সর্বনিম্ন বয়স, 35 বছর বয়সে রাষ্ট্রপতি হওয়ার সর্বনিম্ন বয়স, 65 বছরে পিএসসির চেয়ারম্যান ও সদস্যদের অবসর গ্রহণের বয়স এবং 67 বছর বয়সে সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার বয়স। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের এ পর্যন্তই। পরবর্তী দিন আমরা সংবিধান রচনার গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তিত্ব দেখব এবং হচ্ছে আমাদের 11টি ভাগ নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। প্রথম যে অনুচ্ছেদটা আমরা কমপ্লিট করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো থাকবেন এবং শুভকামনা সকলের জন্য।